22 জনের মৃত্যুর দিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত। গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাক উল্টে 13 জনের প্রাণহানি। দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় আম্পান। এবং করোনাকালে ঘূর্ণিঝড়, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত উপকূলবাসী। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ এট 3 এ স্বাগত জানাচ্ছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। আমাদের এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে জানাবো নিউজ টি এর বিস্তারিত এবং শুরুতেই জানাবো worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 51,01,476, সুস্থ হয়েছেন 20,33,672 জন এবং মৃতের সংখ্যা 3,29,903 জন। এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 28,511 জন, সুস্থ হয়েছেন 5,602 জন এবং এই পর্যন্ত মৃতের সংখ্যা 408 জন। করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু এবং শনাক্ত। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 22 জনের, আর এর মধ্য দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মোট মৃত্যু 400 ছাড়িয়েছে। এই সময়ে আক্রান্তের সংখ্যাও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে 1,773 জন। দেশে এখন মোট করোনা রোগী 28,500-এরও বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,773টি এবং এ পর্যন্ত 28,511টি। আমি আবার বলছি, এ পর্যন্ত 28,511 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। জানাবো দেশের অন্যান্য সংবাদ। গাইবান্ধার পলাশবাড়িতে দুপুরে ট্রাক উল্টে 13 জন নিহত হয়েছে। ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক যাত্রী নিয়ে রংপুর যাচ্ছিল। পথে পলাশবাড়ির জুমদহ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই রডের নিচে চাপা পড়ে 13 জন নিহত হন। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা সবাই শ্রমিক ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতদের পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এবারে জানাবো ঘূর্ণিঝড় আম্পানের খবর। প্রবল বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে রাজশাহী হয়ে উত্তর অঞ্চলে অবস্থান করছে ঘূর্ণিঝড় আম্পান। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে শিশু সহ অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে। ঝড়ের তাণ্ডবে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ক্ষতি হয়েছে অসংখ্য ফসলি জমি। ঘূর্ণিঝড়ে পিরোজপুর, পটুয়াখালী, যশোর, ভোলা ও সাতক্ষীরায় প্রাণ হারিয়েছেন 8 জন। আম্পানের প্রভাবে পিরোজপুরের কাঁচা ঘরবাড়ি, বেড়িবাঁধ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির উচ্চতা স্বাভাবিকের চাইতে 5 থেকে 6 ফুট বেশি হওয়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পটুয়াখালীতে বিধ্বস্ত হয়েছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও উপড়ে গেছে গাছপালা। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে কলাপাড়া ও রাঙ্গাবালিতে প্লাবিত হয়েছে 21টি গ্রাম। এখানে পানিবন্দী অন্তত 12,000 মানুষ। মোংলার পশুর নদীতে একটি পর্যটন লঞ্চ ডুবে গেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সহ কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। প্লাবিত হয়েছে চিংড়িঘেরও।
ঝড়ের তাণ্ডবে পাবনায় ঘরবাড়ি, আম ও লিচু বাগান, বৈদ্যুতিক লাইন সহ দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, চুয়াডাঙ্গা ও শেরপুরে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি জেলায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও। আবারও বাংলাদেশকে ভয়ঙ্কর দুর্যোগের হাত থেকে বাঁচালো সুন্দরবন। সুপার সাইক্লোন আম্পান এই থমকে দিয়েছে স্থানীয় স্থল নিম্নচাপে পরিণত করার মূল কৃতিত্বটাই এই থমকে যাওয়া। দর্শক, আমি যদি আরেকবার পড়ি প্রতিবেদনটা। আবারও বাংলাদেশকে ভয়ঙ্কর দুর্যোগের হাত থেকে বাঁচালো সুন্দরবন। সুপার সাইক্লোন আম্পান থমকে দিয়ে স্থানীয় স্থল নিম্নচাপে পরিণত করার মূল কৃতিত্বটাই এই বনের, বলছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। সাগরের গভীরে জন্ম নেওয়া সুপার সাইক্লোন আম্পান ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে এর গতিপথ কিছুটা পরিবর্তন করে বাংলাদেশে প্রবেশ করে। এই ঝড়ের প্রভাবে মংলা বন্দরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড হয় ঘন্টায় 151 কিলোমিটার। সুপার সাইক্লোন আম্পান বাংলাদেশে প্রবেশ করে অনেকাংশে দেশের স্থলভাগের উপর দিয়ে যাওয়ায় পরিস্থিতি পাল্টে যেতে থাকে। ফলে ঘূর্ণিঝড় আম্পান শক্তি হারিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই পরিণত হয় গভীর স্থল নিম্নচাপে। এটাকে আমি বলবো, এই ঘূর্ণিঝড়টা যেভাবে বাংলাদেশের দিকে আগাচ্ছিল, আগায় আস্তে আস্তে সে তার মুভমেন্ট পশ্চিমবঙ্গের দিকে, উত্তর উত্তর পশ্চিম দিকে একটু মুভমেন্ট নেওয়ার পরিপ্রেক্ষিতে তারপর সে উত্তর পূর্ব দিকে মুভ করেছে। ঘূর্ণিঝড়ের জার্নি পথ যত বেশি হবে ল্যান্ডে, তার শক্তিমাত্রা তত কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকদিন ধরে জানিয়ে আসছিল শতাব্দীর অন্যতম সুপার সাইক্লোন বাংলাদেশে আঘাত হানবে মংলা পায়রা বন্দর দিয়ে। তবে সুপার সাইক্লোনকে শক্তিহীন করার পেছনে বড় ভূমিকা রেখেছে বিশ্বের অন্যতম বিস্ময় সুন্দরবন। ফলে ক্ষয়ক্ষতিও তুলনামূলক কম। ক্ষয়ক্ষতি একটু কম দেখছেন, কারণ এটা সুন্দরবনের কোল ঘেঁষে চলে যাওয়ার জন্য গাছপালা বাধাপ্রাপ্ত যত হবে তার শক্তি তত কমে যাবে। এটা যদি সরাসরি ঢাকা এবং ওই থেকে সরাসরি যদি ঢাকা আঘাত করতো, ঢাকা ফরিদপুর থেকে সোজাসুজি, অথবা আমাদের চিটাং পোর্টের দিকে আঘাত করতো, তাহলে ক্ষয়ক্ষতি এর চেয়ে বহুগুণ হতো। যদিও উপকূলবর্তী জেলাগুলোর লাখো মানুষকে সময় মতো আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে বেগ পেতে হয়েছে স্থানীয় প্রশাসনকে। কারণ বিগত বছরগুলোতেও বড় বড় ঝড়ের পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশ অল্প ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পার হয়েছে। সুপার সাইক্লোন শক্তিহীন হয়ে পড়ার পুনরাবৃত্তি মানুষকে ঝড় সম্পর্কে উদাসীন করে তুলবে কিনা সে প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা মনে করছেন, প্রকৃতির অবদান আর মানুষের সচেতনতাই পেরেছে প্রাকৃতিক মহাদুর্যোগ থেকে বাংলাদেশকে বাঁচাতে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে এই পুরো জেলায়। আমাদের এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব কুষ্টিয়ার ওপর দিয়ে বয়েছে। এর প্রথম আঘাত এখানে রাত 11টায় কুষ্টিয়া বটতল বিদ্যুৎ স্টেশনে, সেখানে অগ্নিকাণ্ডে এই বিদ্যুৎ স্টেশনের ব্যাপক ক্ষতি হয়। এরপরে সারা কুষ্টিয়াতেই একদম রাত 11টা থেকে 2টা পর্যন্ত এর প্রভাবটি পড়ে। আর এই প্রভাবটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ কৃষক পরিবারের, কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এখনো মাঠে বোরো ধান, যে বোরো ধান ওঠেনি সেই বোরো ধানের ক্ষতি হয়েছে। বিভিন্ন ফসল গাছপালা ভেঙে পড়েছে। বিশেষ করে আম গাছের আম ঝরে পড়েছে, কাঁঠাল ঝরে পড়েছে এবং গ্রামের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। গাছপালা ভেঙে পড়ে বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি অনেকগুলো বিধ্বস্ত হয়েছে। আর সেই সাথে বিদ্যুৎ সংযোগ, গতকাল থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে প্রায়। এখনও বিদ্যুৎ সংযোগ কখন দেওয়া হবে সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আর সব মিলিয়ে এই আম্পানের এই ঝড়ের প্রভাবটা এখনো রয়ে গেছে। এখনো আকাশ মেঘাচ্ছন্ন আছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস বইছে, আর মানুষ এখনো ঘর থেকে বের হতে পারছে না। কিন্তু গাছপালা ভেঙে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। কোনো কোনো এলাকায় রাস্তার উপর গাছপালা ভেঙে পড়েছে আর বাড়িঘর উপড়ে পড়েছে। সব মিলিয়ে এই কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া এই ঝোড়ো হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষজন একেবারেই ঘরের, সেই করোনার কারণে ঘরবন্দি ছিল, সেই ঘরে অবস্থান করছে, অনেকের ঘরও ভেঙে গেছে। অর্থনৈতিক বিপর্যয় সত্ত্বেও জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টায় করোনা ভাইরাস মহামারী ইতিবাচক পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া ও প্রশান্ত মহাসাগরের ইউএনইএসিএপি এর ৭৬তম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। করোনা মহামারীর কারণে প্রথমবারের মতো অধিবেশন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইএসকেপে স্থায়ী প্রতিনিধি নাজমুল কাওয়াইন ৭৬তম কমিশনের সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন। করোনা ভাইরাস সংকট থেকে প্রাপ্ত ফলাফল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বে নজিরবিহীন অবস্থা চলছে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার পাশাপাশি এই ভাইরাস অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। Severely affected our economy. However, the pandemic is also showing some silver linings on the change of global efforts. To deal with the climate change and growing competition for natural resources, we need to tackle this pandemic together. যতটা আশঙ্কা করা হয়েছিল, বাংলাদেশে ততটা বড় ধরনের ক্ষয়ক্ষতি না ঘটলেও উপকূলে অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে প্রবল ঘূর্ণিঝড় আম্পান। শুধু সাতক্ষীরা অঞ্চলেই ভেসে গেছে শত শত চিংড়ি ঘের। করোনাকালে এই ঘূর্ণিঝড় অর্থনৈতিকভাবে আরও পঙ্গু করে দিয়েছে উপকূলবাসীকে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। দ্বিতীয় পক্ষের চাঁদের শেষ দিনে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পান কতটা ভয়াবহ জলোচ্ছ্বাস নিয়ে আসবে, স্থানীয় মানুষ তা অনুমান করেছিলেন বুধবার প্রথম জোয়ারের অবস্থা দেখেই। গেল বছর ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার পর থেকেই উপকূলীয় বেড়িবাঁধগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সেই দাবি জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতে ভেসে গেছে। এবার তাই সব ভাসিয়ে নিল ঘূর্ণিঝড় আম্পান। শুধু সাতক্ষীরা জেলার ভেসে গেছে কয়েকশো চিংড়ির ঘের। নোনা পানিতে ফসলি জমি প্লাবিত হওয়ায় উপকূলীয় কৃষকদের এর রেশ টানতে হবে বহু বছর। এই জেলার সুন্দরবন ঘেঁষা শ্যামনগর উপজেলায় খোলপেটোয়া নদীর তীর ধরে গড়ে ওঠা হাটবাজার প্লাবিত হয়েছে রাতের জলোচ্ছ্বাসে। পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও আম্পান তাণ্ডব দেখিয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় বটতৈল বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণ ঝড়ো বাতাস। তবে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুতই তা নিয়ন্ত্রণে আনে। আম্পানের প্রভাবে প্রবল বর্ষণে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে কক্সবাজারের উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে থাকা রোহিঙ্গারা। পাহাড় ধ্বংস করে গড়ে ওঠা এই ক্যাম্পগুলোতে বেড়েছে ভূমিধসের শঙ্কা। তবে উপকূলীয় ১৯ জেলায় স্থানীয় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি প্রাণহানি কমিয়েছে, যদিও নিশ্চিতভাবেই বাড়িয়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। এছাড়া আর কি বা করার ছিল প্রকৃতির কাছে অসহায় মানব জাতির। ২৩,৯০,৩০৭টি, যেটা এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লোককে আমরা সাইক্লোন শেল্টারে আনতে পেরেছি, এবং একই সাথে ৫,১৭,৪৩২টি গবাদি পশুকেও আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। উপকূলের স্থানীয় মানুষরা বলছেন, করোনাকালের এই প্রলয় ডাঙায় বাঘ জলে কুমিরের মতো। লকডাউনের এই সময়ে ঘূর্ণিঝড় আম্পান অর্থনৈতিকভাবে আরও বিপর্যস্ত করে গেছে উপকূলের দরিদ্র মানুষকে। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে করোনা প্রসঙ্গ। প্রাণঘাতী করোনার আক্রমণ ঠেকাতে আশার আলো হয়ে এসেছে প্লাজমা থেরাপি। আর সেই প্লাজমা থেরাপিতে এবার সাফল্য পেয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতাল, সিএমএইচের চিকিৎসক ও সশস্ত্র বাহিনীর প্যাথোলজি ইনস্টিটিউটের গবেষকরা। প্লাজমা থেরাপির এই ক্যাম্পেইনের শুরু থেকে চিকিৎসকদের পাশে আছে
বাহিনীর করোনা আক্রান্ত দ্বিতীয় সদস্য। করোনা যুদ্ধে নিজেও ফ্রন্টলাইন ফাইটার হয়ে কাজ করছিলেন হাসপাতালগুলোতে। মানুষকে সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়ে যান, কিন্তু 1 মাস পর ফিরে এসেছেন মানুষকে বাঁচানোর প্রবল মানসিক শক্তি নিয়ে। কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে চিকিৎসার পারিপার্শ্বিকতা, মানুষের সাপোর্ট এবং নিজের প্রচণ্ড মানসিক শক্তির কারণে সুস্থ হয়ে ফিরে আসতে পেরেছি। যেটি আসলে সবচেয়ে বড় ওষুধ সেটি হচ্ছে আপনার মানসিক শক্তি বা আপনার মেন্টাল পাওয়ার। আর এখন আসলে আমাদের মানসিক শক্তি বা করোনাকে মোকাবেলা করার যে চ্যালেঞ্জ সেটি আরও একটু সহজ হয়েছে যদি আমরা একটু সাহস করি। যারা হাজার হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন, 5,000-এরও বেশি মানুষ বাংলাদেশে সুস্থ হয়েছেন, তাদের শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয়েছে যেটি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। তারা যদি আক্রান্ত কোনো মুমূর্ষু ব্যক্তিকে তাদের যে রক্তরস বা যে প্লাজমাটি আছে সেটি দান করেন, অর্থাৎ এইভাবে এই মেশিনের মাধ্যমে তাদের রক্ত থেকে রক্তরসটি আলাদা করে নেওয়া হচ্ছে, যে রক্তরসে একটি অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা আসলে একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সবচেয়ে জরুরি। সশস্ত্র বাহিনীর প্যাথোলজি ইনস্টিটিউট জানায়, মঙ্গলবার থেকে ডাটাবেজের মাধ্যমে করোনা জয়ীদের প্লাজমা সংগ্রহ করা হচ্ছে। শতকরা 30% সফলতার নজির রয়েছে প্লাজমা থেরাপিতে। গুরুতর অসুস্থ রোগীকে দেয় সেই ভাইরাসগুলোর এগেনস্টে কিন্তু এই অ্যান্টিবডিটা এখন ফাইট দিতে পারবে এবং রোগীটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে। বারবার PCR টেস্টে উনি নেগেটিভ হয়েছেন, সেই প্রেক্ষিতেই ওনার বিভিন্ন রোগ সম্পর্কে ওনাকে স্ক্রিনিং করা হয়েছে, যাতে ওনার মাধ্যমে অন্য কোনো রোগ যাতে যে করোনা আক্রান্ত রোগীর দেহে না ছড়ায়, সব স্ক্রিনিং করার পরেই আমরা করছি। এই পরিস্থিতিতে আমরা যদি সবাইকে মোটিভেট করতে পারি যে আমরা প্লাজমা দেব, এবং এটা সম্ভব, যদিও হাইলি টেকনিক্যাল, তারপরেও আমাদের দেশে অনেক ভালো ভালো হসপিটাল আছে, প্রতিটা জায়গায় সম্ভব। আহমেদ রাবি তানিম, ATN নিউজ, ঢাকা। এদিকে করোনা ভাইরাসের কারণে স্বেচ্ছায় রক্ত দেয়া কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে বিপাকে পড়েছেন অনেকেই। যেসব প্রতিষ্ঠান ও সংগঠন স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে কাজ করেন, তারা আশঙ্কা করছেন করোনার এই সময়ের মধ্যে ডেঙ্গুর প্রকোপ শুরু হলে রক্ত সরবরাহ নিয়ে আরো বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। বিস্তারিত দেখব জাভেদ আক্তারের প্রতিবেদনে। করোনা ভাইরাস মহামারীতে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে। গত 1 মাসে স্বেচ্ছায় রক্তদানের হার গত বছরের তুলনায় কমেছে 32%। এই পরিসংখ্যান স্বেচ্ছা রক্তদান কার্যক্রম পরিচালনাকারী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের। ফলে ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগীসহ নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতাদের রক্ত নিয়ে যারা জীবন ধারণ করেন, তারা কিছুটা সমস্যায় পড়েছেন এবং সংগ্রহের ক্ষেত্রে এটা আরও বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছে, যেহেতু মানুষ এখন সাধারণভাবেই ঘোরাফেরা করছে না। জরুরি প্রয়োজনে যখন আমরা আমাদের ডোনারদের সাথে সংযোগায়ন করছি, তারা আসলে রেসপন্সটা আগের চেয়ে অনেক কম। কোয়ান্টাম ফাউন্ডেশন প্রতিষ্ঠিত কোয়ান্টাম ল্যাবে গত 14 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত 1 মাসে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহের পরিমাণ 3,135 ব্যাগ। গত বছর এই সময়ে রক্ত সংগ্রহ হয়েছিল 4,589 ব্যাগ। স্বতঃস্ফূর্ত ডোনারও পেয়েছি এবং যারা একটু ভয় পাচ্ছেন তাদেরও পেয়েছি। জরুরি মুহূর্তে রক্তটা তো আসলে জরুরি মুহূর্তেই সরবরাহ করতে হবে। থ্যালাসেমিয়া রোগী, হিমোফিলিয়া রোগী, কিডনি রোগী, এদের তো প্রতি মাসেই রক্ত লাগে। দেশের প্রথম সারির সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা মেডিকেল নানা ধরনের রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের যোগান দিয়ে থাকে সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ ইউনিট। কলেজ বন্ধের পর কিছুটা চললেও এখন পুরোপুরি বন্ধ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর এলাকার মানুষও ঢাকা মেডিকেল কলেজে এসে ব্লাড দিবে সেটা নিয়ে তারা একটু সংকোচ বোধ করে। আর আমরাও যে খুব অ্যাসুরেন্স দিতে পারবো কি আপনার ভয় নেই, সেটা আসলে বলা যায় না। লাস্ট 2 মান্থসে আমাদের কালেকশন 200 ব্যাগের কাছাকাছি হয়েছে, যেটা আমাদের কালেকশনের খুব কম, 1/5 না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনেরও একই অবস্থা। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর থেকে বন্ধ রয়েছে এর কার্যক্রম। ঢাকা মেডিকেলের খুব কাছে থাকায় সংগঠনটির ট্রান্সফিউশন সেন্টার থেকে প্রতিদিন উপকৃত হতেন শত শত রোগী। রাজধানীর মোহাম্মদপুরের রেড ক্রিসেন্টে গিয়ে জানা গেল গত ফেব্রুয়ারি মাসে প্রায় 6,000, মার্চে 5,200 ব্যাগ রক্তের সরবরাহ থাকলেও এপ্রিলে হয়েছে 2,500। মে মাসে আরও কমে আসবে স্বেচ্ছায় রক্ত দেওয়ার হার। এবং আমরা ভয় পাচ্ছি যদি ডেঙ্গুটা শুরু হয়ে যায়, তো এদের যদি প্লাটিলেট বা অন্য কোনো কম্পোনেন্ট দরকার হয়, এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। থ্যালাসেমিয়া রোগীরা অনেকটা প্যানিক ছিল, কীভাবে রক্ত পাবে, কোথায় দিবে, কারণ আশেপাশে অনেক হাসপাতাল বন্ধ হয়ে গেছিলো এদের
যে সেবা দেওয়ার জন্য, এদের দিকে লক্ষ্য রেখে অসংখ্য রোগীদের আমরা ট্রান্সফিউশন দিয়ে যাচ্ছি প্রতিদিন, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নীতিমালা ওটা মেনেই কিন্তু ডোনার থেকে রক্ত সংগ্রহ করা হয়। রেড ক্রিসেন্টের মতো কোয়ান্টাম ফাউন্ডেশনও সেবা দিচ্ছে থ্যালাসেমিয়া রোগী ও কিডনি ডায়ালিসিসের রোগীদের। প্রসেসিং খরচ ছাড়াই কোয়ান্টাম ল্যাব থেকে রক্ত ও রক্ত উপাদান সরবরাহ করা হয়। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। করোনা আতঙ্ক উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মী। থ্যাংক ইউ ডক্টরে তাদের কথা জানিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর শ্রীপুর হাসপাতাল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে নমুনা সংগ্রহকারী যারা, তারা নমুনা সংগ্রহ করছেন এবং মানুষ লম্বা লাইন দিয়ে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে তারা এই নমুনাগুলো দিয়ে যাচ্ছেন। এই নমুনাগুলো আবার পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। গাজীপুরের স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তাদের আহ্বান হচ্ছে যে মানুষ যাতে করোনা আক্রান্ত হলে তারা চিকিৎসার জন্য আসলে তাদের তথ্যটি গোপন না করেন, যাতে চিকিৎসকরা আক্রান্ত না হয় তাদের সেই গোপন রাখার কারণে। তারা জানিয়েছেন যে আমাদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে বা পরিবার পরিজনদের মায়া ত্যাগ করে আমরা এই চিকিৎসা সেবা দিতে এসেছি শুধুমাত্র দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, যাতে মানুষ বাঁচে, দেশ বাঁচে। দর্শক, নিউজ এট 3 এর সময় হলো বাজেট স্টিল বিরতির। ফিরে এসে আরো থাকছে। সরকারি হাসপাতালে কোভিড-19 ইনজেকশন বিনামূল্যে দেওয়ার ঘোষণা বেক্সিমকোর। বাইশ জনের মৃত্যুর দিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত। গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক উল্টে 13 জনের প্রাণহানি। ভয়ঙ্কর সাইক্লোন আম্পানকে থমকে দিয়ে বাংলাদেশকে বাঁচালো সুন্দরবন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদে পরিবর্তন এনেছে করোনা, বললেন প্রধানমন্ত্রী। এবং করোনাকারী ঘূর্ণিঝড়, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত উপকূলবাসী। দর্শক, প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 3 এ। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশের সব সরকারি হাসপাতালের জন্য তাদের কোভিড-19 ইনজেকশন বেমসিভির বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বেমসিভির হস্তান্তর অনুষ্ঠানে কথা জানানো হয়। এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংকটাপন্ন রোগীদের জন্য এই ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমাদের সরকারি যে হাসপাতালগুলো আছে ওখানে করোনা পেশেন্টদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। সেজন্য আমরা মেক্সিকো থেকে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সরকারি যত পেশেন্ট আছে তাদের যদি কাউকে এই রেমডেসিভির ইনজেকশন দিতে হয় সবার জন্য আমরা এটা করি। যেহেতু সরকার পেশেন্টের কাছ থেকে টাকা নেয় না, আমরা সরকারের কাছ থেকে আমাদেরকে যদি বলা হয় কোন পেশেন্টকে লাগবে সরকার বলবে আমরা দিয়ে দিব। এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে সরকারি হাসপাতালগুলো আছে ওখানকার সকল পেশেন্টের জন্য যাদের এটা দরকার বেক্সিমকো ফার্মা নিবে, এদের কাছে আমরা কিছু চার্জ করব। খুবই মুমূর্ষ রোগী, ক্রিটিক্যাল রোগী যারা আছেন তাদেরকে এই ওষুধটি দেওয়া হবে
এবং সেটা সিদ্ধান্তগুলো অবশ্যই এক্সপার্টরা ডাক্তারবৃন্দরা নেবেন এবং আমরা আশা করি এই ওষুধটি দিয়ে মানুষের উপকার হবে, হয়তো জীবন রক্ষা হবে, এটা আমরা আশা করি। জানাবো এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা সংক্রমণ প্রতিরোধে সিগারেট সহ তামাকজাত পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিপণন সাময়িক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এই তথ্য জানান। তাই সিগারেট সহ তামাকজাত পণ্যের শিল্প সাময়িক সময়ের জন্য বন্ধ হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে এই শিল্প চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিল্প মন্ত্রণালয়। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে 18 মে স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক ও তামাকজাত পণ্য সাময়িক বন্ধের অনুরোধ জানিয়ে শিল্প মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। পরে তামাক শিল্প সাময়িক বন্ধে মন্ত্রীর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষে উপপ্রধান তথ্য কর্মকর্তা সেই কথা জানান। সামগ্রিক বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে তামাক শিল্প চালু রাখা যুক্তিসঙ্গত বলে উল্লেখ করা হয় সেখানে। যেহেতু আমাদের রেভিনিউ যেটা আজকে বিশাল একটা রেভিনিউ তাদের কাছ থেকে আসে আর সরকার নেয়, সেটা যাতে আমরা যদি এখন নীতিগতভাবে বলতে গেলে আমাদের রেভিনিউ বন্ধ করে দিয়ে তারপর তাদেরকে বলতে পারি যেটা আপনি প্রশ্ন করেছেন বন্ধ করে দেওয়া, তাহলে আমাদের বন্ধ করে দেওয়ার না, এটা দ্বৈত নীতি তো হতে পারে না স্বাভাবিকভাবে। কিন্তু আজকের পরিস্থিতি যেটা COVID-19, সেখানে দিস ইজ অলসো এ প্রেসক্রিপশন লাইক এ মেডিসিন, ইউ ক্যান টেক ইট। এটা না, এটা এখন একটা ওষুধের প্রেসক্রিপশন যে এটা আরো ক্ষতিকারক করে এই মুহূর্তে COVID-19 এই তামাক জাতীয় পণ্য ব্যবহার করা। সেই জন্য কথাটা হচ্ছে সরবরাহ বিপণন সাময়িক বন্ধের নির্দেশনা। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। বোরো ধান ঘরে তুলছেন বগুড়ার কৃষকরা। শুরু হয়েছে মাড়াইয়ের কাজও। বৃহত্তর রংপুরের শ্রমিক এসেছে এই ধান কাটায়। এরই মধ্যে বগুড়া জেলায় 23 থেকে 25% জমির ধান কাটা হয়ে গেছে। এবছর জেলায় 1,88,615 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চাইতে বেশি। ন্যায্য দাম পাবেন বলে আশা করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যেই বগুড়ার সব ধান কাটা হয়ে যাবে বলে মনে করছেন এই অঞ্চলের কৃষি কর্মকর্তা। দর্শক, এরই সাথে সময় হলো আরো একবার বাইজেস স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরো থাকছে। ফিলিস্তিনের সম্প্রসারণ পরিকল্পনা বাতিলে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান। বর্ষার পরই শুরু হবে IPL ক্রিকেট। বিরতি থেকে ফিরে এসে আরো একবার আমন্ত্রণ নিউজ এট 3-এ। জানাবো এবারে দেশের বাইরের খবর। দখলকৃত পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত নিকোলাই মলাদেনভ। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই আহ্বান জানান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ঘোষণার একদিনের মাথায় তিনি এই আহ্বান জানালেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘকে নিয়ে গঠিত কথিত মধ্যপ্রাচ্য চতুষ্টয়ের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে ফিলিস্তিনিদের প্রতিও তিনি আহ্বান জানান। বৃহস্পতিবার তার ফিলিস্তিনি নেতাদের সঙ্গে
আলোচনায় বসার কথা রয়েছে। পশ্চিম তীরে ইফরাত নামের প্রকল্পের অধীনে 7,000 আবাসন ইউনিট তৈরি করতে চায় ইসরায়েল। এতে সমর্থন দিয়েছে ওয়াশিংটন। জর্ডান উপত্যকার বড় একটি এলাকায় ইহুদি বসতি সম্প্রসারণ চেষ্টা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় ধরনের হুমকি। পশ্চিম তীরের অংশবিশেষ দখলে ইসরায়েলের অব্যাহত হুমকি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। এর মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দরজা বন্ধ হয়ে যাবে বলেও সতর্ক করেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত। The continuing threat of annexation by Israel of parts of the West Bank constitute the most serious. আমেরিকান স্টক মার্কেটে শেয়ার বিক্রি করতে হলে বিদেশি কোম্পানিগুলোকে অডিট এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের মান অনুসরণ করতে হবে। নতুন একটি বিলে এই বাধ্যবাধকতা আরোপ করেছে মার্কিন সিনেট। বিলটি প্রতিনিধি পরিষদে পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন সাপেক্ষে আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রে বেশ কিছু চাইনিজ কোম্পানির শেয়ার বিক্রি বাধার মুখে পড়তে পারে। করোনা ভাইরাস মহামারী ও অর্থ অপব্যবহারের দায়ে একটি কফি কোম্পানির 2 শীর্ষ কর্মকর্তার চাকরিচ্যুতির ঘটনায় সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। এই পরিস্থিতিতে নতুন বিলটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যুক্ত করল। এটি আইন হিসেবে পাশ হলে শেয়ার বিক্রির ক্ষেত্রে পাবলিক শেয়ার বিক্রি করা কোম্পানিগুলো কোনো বিদেশি রাষ্ট্রের মালিকানাধীন কিনা তা প্রকাশ করতে হবে। বিলটি সকল বিদেশি কোম্পানির জন্য প্রযোজ্য হবে, তবে এটি মূলত ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মার্কিন রাজনৈতিক নেতাদের সমালোচনার শিকার চীনকে উদ্দেশ্য করেই পাশ করা হয়েছে। জানাবো এবারে খেলার খবর। বর্ষার পরই শুরু হবে আইপিএল, এমন ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জোহরি। করোনার প্রাদুর্ভাব কমাতে ভারতে 4র্থ দফার লকডাউন চলছে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারের লকডাউন ঘোষণার সময় স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি দেন, তাই আইপিএল নিয়ে সংশয় কিছুটা কেটেছে। আর বিসিসিআই এর প্রধান নির্বাহী রাহুল জোহরি কথায় সম্ভাবনা আরও জোরালো হলো। 29 মার্চ থেকে আইপিএল এর 13তম আসর শুরু হওয়ার কথা ছিল, তবে করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট। আইপিএল আয়োজনের সম্ভাবনা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে রাহুল জোহরি বলেন, আইপিএল এর জনপ্রিয়তা আকাশছোঁয়া, এমনকি জাতীয় নির্বাচনে যত ভোটার ভোট দেয় তার চাইতেও বেশি মানুষ আইপিএল দেখে। বোর্ডেরও আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ এটা বলেও মন্তব্য করেন তিনি। তবে এবার আইপিএল আয়োজনে যে বেশ ঝামেলা পোহাতে হবে তাও জানালেন কর্মকর্তা। এদিকে আগামী বছরেও টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব না হলে বাতিল হবে আসর, বললেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রধান থমাস বাক। এই সময় জুলাইয়ে টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল, তবে করোনা ভাইরাসের কারণে সব পণ্ড হয়ে গেছে। মার্চে জাপান সরকার ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই আসরটিকে 1 বছর পেছানোর সিদ্ধান্ত নেয়। সব ঠিক থাকলে আগামী বছর জুলাইয়ে হবে টোকিও অলিম্পিক। তবে করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনো স্পন্সর পাওয়া যাচ্ছে না বলে আইওসি প্রধান থমাস বাক জানালেন। এমনকি আসর পেছানোয় অনেক আর্থিক ক্ষতি হয়ে গেছে। আগামী বছরের জন্য আবার নতুন করে প্রস্তুতিও নিতে হবে। সব মিলিয়ে অনেক হিসেব নিকেশ করতে হচ্ছে আইওসিকে। দর্শকের সাথে শেষ করব নিউজ এট 3, তবে যাবার আগে প্রিমিয়ার সিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 22 জনের মৃত্যুর দিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত। গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাক উল্টে 13 জনের প্রাণহানি। ভয়ঙ্কর সাইক্লোন আম্পানকে থমকে দিয়ে বাংলাদেশকে বাঁচালো সুন্দরবন। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদের পরিবর্তন এনেছে করোনা, বললেন প্রধানমন্ত্রী। করোনাকালে ঘূর্ণিঝড়, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত উপকূলবাসী। সরকারি হাসপাতালে কোভিড-19 ইনজেকশন বিনামূল্যে দেওয়ার ঘোষণা বেক্সিমকোর। ফিলিস্তিনের সম্প্রসারণ পরিকল্পনা বাতিলে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান।
এবং বর্ষার পরই শুরু হবে IPL ক্রিকেট। দর্শক, এই ছিল নিউজ আছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেসে N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।